সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক স্বাধীনতার পথ প্রশস্ত হলেও পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল সহিংসতা। প্রশ্ন উঠেছে, বাক স্বাধীনতা কি তবে কেবল বিরোধী মতের চরিত্র হনন কিংবা কুৎসা রটানো? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দল ও নেতাদের লক্ষ্য করে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে নারী নেত্রীরা ব্যক্তিগত আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। পাশাপাশি বট আইডি ব্যবহার করে সুপরিকল্পিতভাবে অনলাইনে ঘৃণার চাষ করা হচ্ছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বাক স্বাধীনতা বনাম ডিজিটাল সহিংসতা, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডক্টর নাহারিন ইসলাম খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। বিরোধী দলের সঙ্গে সবসময় আলোচনায় প্রস্তুত সরকার, বিতর্ক চলবে কিন্তু সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন প্রধানমন্ত্রী। বিদ্রোহ নয়, আন্দোলন চালিয়ে যাবে জামায়াত। মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহাসমাবেশ করবে বিএনপি, অংশ নেবেন প্রধানমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়নে 3 মাসে 7টি বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। 14টি নতুন উড়োজাহাজ কিনতে বিমান ও বোয়িং এর মধ্যে চুক্তি সই। এভিয়েশন খাতকে সমৃদ্ধ করবে সরকার। নিয়োগ সহ বিভিন্ন রুটে সেবা বাড়ানোর পরিকল্পনা। উজানের ঢলে কৃষকের হাহাকার, কষ্টের ফসল তলিয়ে দিশেহারা হাওড়ের চাষি। দিনভর ধান কাটা মাড়াইয়ের ব্যস্ততা, আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। এবং সংকটের অজুহাতে দাম বাড়ানোর পর পুরনো দরের ভোজ্য তেলে সয়লাব বাজার। ক্ষুব্ধ ক্রেতা, ব্যবসায়ীদের কাছে জিম্মি না হয়ে সরকারকে গণশুনানির পরামর্শ ক্যাবের। দর্শক শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি বাক স্বাধীনতা বনাম ডিজিটাল সহিংসতা। মির্জা তাসলিমা সুলতানা, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। গণঅভ্যুত্থানের সময় বা গণঅভ্যুত্থানের যে আন্দোলনগুলো যখন চলছিল, তখন আমরা দেখেছি নারীরা খুব সামনের সারি থেকেই নেতৃত্ব দিয়েছেন। কিন্তু 5 আগস্টের পরে আমরা এক ধরনের পরিস্থিতি দেখলাম। আবার এই নতুন সরকার যাত্রা শুরু করলো, এখন আবার আরেক ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে এই পুরোটা সময়ে, অর্থাৎ 5 আগস্টের পরে এখন পর্যন্ত ডিজিটাল মাধ্যমে নারীদের প্রতি যে সহিংসতা, সেই সহিংসতা কিন্তু চলছেই। এটি থেকে আসলে বের হয়ে যাওয়ার উপায়টা কি? বা নারীরা যে অদৃশ্য হয়ে গেল, যারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, তারা যে অদৃশ্য হয়ে গেলেন, এর কারণটাই বা কি? আচ্ছা, আপনার প্রথম মানে অদৃশ্য হয়ে যাওয়া প্রসঙ্গটা একটু বলে নেই। অদৃশ্য হয়ে যাওয়াটা আসলে আমার মনে হয় দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে অদৃশ্য করা হয়েছে, মানে এটা এমনি অটোমেটিক্যালি অদৃশ্য হয়ে যায়নি। আমার একটা কাজ আছে, বাংলা একাডেমির কাজ, বইতে বেরিয়েছে সম্প্রতি। তো ওইখানটায় আমি ওই কাজটার জন্য বা কাজটা ছাড়াও আমি আসলে তখন কিছু আমার শিক্ষার্থী বিভিন্ন কলিগদের সাথে কথা বলছিলাম, এবং একটা আপনার নারীরা কোথায় গেল বলে একটা প্রেস ক্লাবে একটা আয়োজন হয়েছিল, আমি এটা শুনতে গেছিলাম। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে নারীরা খুবই যেমন করে থাকে বরাবর, এমন না যে এটা আজকের ঘটনা, সেই 52, তারপরে 47, 52, তারপরে আপনার 71 এবং 90, 24 সবসময় নারীরা সামনে ছিল, থাকে। যে কোনো পরিস্থিতিতে বাকি 10 জনের মতো নারীরা এগিয়ে আসে, এবং মায়েরা এগিয়ে এসেছিলেন। এবং সবসময় মানে এটা বলা হয়, যে কোনো আন্দোলন সংগ্রামে যখন মায়েরা চলে আসে তাদের ছোট ছোট সন্তানদের অথবা বড় সন্তানদের জন্য, তখন বুঝতে হবে যে আন্দোলনের একটা গতিপথ বদল ঘটছে। তো নারীরা সবসময় থাকে, কিন্তু যেটা ঘটে যে নারীদের জন্য তো পরিস্থিতিটা তৈরি করা নাই। আর এইবারে আমার কাছে মনে হচ্ছে একেবারে পরিকল্পিতভাবেই নারীরা ছিল না, ধীরে ধীরে নারীদেরকে উধাও করা হয়েছে। যেন বা নারীদের লাগবে শুরুতে, সামনের সারিতে লাগবে, এবং গুলি করলে পরে নারীদেরকে ভেদ করে অথবা তাদেরকে একটা ঢাল হিসেবে রাখা হবে,
সেই পরিকল্পনা পর্যন্ত ছিল, কিন্তু যেই মাত্র আপনার গণঅভ্যুত্থান সম্পন্ন হয়ে গেল তখনই দেখেন সাথে সাথে কিন্তু ইভেন গণঅভ্যুত্থানের মুখ যারা, যেসব শিক্ষার্থীরা, তাদের মধ্য থেকেও আপনার সেখানে কিন্তু নারী ছিল এবং আটক ছিল নারী, কিন্তু সেও উধাও হয়ে গেল। টেলিভিশনে যে প্রোগ্রামটা হলো সেখানটা আমরা শুধুমাত্র তরুণ যারা পুরুষ শিক্ষার্থী তারা এসে হাজির হলেন, এবং ভাষাটা কি হলো, ছাত্র জনতা। এবং এই কথাটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং অনেক সময় কথা বলে ছন্দ নষ্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। এখানে তো ছাত্রীরা ছিল, তাহলে কেন আপনি ছাত্র বলবেন? এখন ছাত্র ছাত্রী দুটো প্রত্যয়ই আছে। এই যে বলা হলো, বলার মধ্য দিয়ে, ভাষার মধ্য দিয়ে উধাও করা হলো, এবং তারপরে ধরেন একেবারে টেলিভিশনে যখন আসলো সেখানে উধাও করা হলো। কিন্তু নারীরা কি আসলে উধাও হয়েছিল? হয়নি। কিন্তু যখন আপনার নভেম্বরে এসে, নভেম্বরে না, আমি এখন ঠিক এক্সাক্ট তারিখটা মনে নেই, যে নারীরা কোথায় গেল বলে প্রেস ক্লাবে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানটায় গিয়েই জানতে পারলাম যে তখনও অনেক নারীরা কাজ করে যাচ্ছেন। কারা তারা? তারা ভলান্টিয়ার, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য কিন্তু নারীরা কাজ করে যাচ্ছেন। এবং জানা যায়, আমার ওই গবেষণাতে আছে, যে বেশিরভাগ আপনার যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, ভলান্টিয়াররা যেটা করেছিলেন, এবং হাসপাতালে যারা ছিলেন অনেক গরিব মানুষ ছিলেন বা তাদের সাথে কেউ ছিল না, তাদের জন্য যারা কাজ করছিলেন তারা নারী ছিলেন। এবং যারা অর্থ সাহায্য দিয়েছিলেন বাংলাদেশের বাইরে থেকে, বাংলাদেশি নারীরা, তারাও নারী ছিলেন। এবং আমাকে একজন ভলান্টিয়ার বলেছেন, যে আমার ওই লেখাটাতে আছে, যে পুরুষেরা সমস্ত কৃতিত্বটা নিতে চায়, কিন্তু যেই কাজগুলো গায়ে খেটে, গায়ে গতরে খেটে টাকা পয়সা জোগাড় করা কিংবা এই যে সেবা দেওয়া, এই কাজগুলো মানে ভলান্টিয়াররা কিন্তু বহুদূর পর্যন্ত কাজ করেছিলেন, হাসপাতালে রোগীদের সাথে সাথে থেকে কাজ করেছিলেন, এগুলোর ছাত্রীরা করেছিলেন। এবং অনেকে আপনার তার চাকরির পাশে, কাজের পাশে, সংসারের পাশে এই ভলান্টিয়ারের কাজগুলো তখনও কিন্তু চালিয়ে গেছেন। আচ্ছা, এরপরেও চালিয়ে গেছেন। অনেকে গবেষণা করেছেন, অনেকে কাজ করেছেন, আবার অনেকে আপনার আমাদের তো এমনিতেই ডাবল বার্ডেন। আমি তো নারীও একজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নারী। ডাবল বার্ডেন নিচে আমার কিন্তু সংসার আমার পেছনে ছাড়ে না, আমার কিন্তু সংসারও করতে হয় এবং আমার কিন্তু কাজও করতে হয়, ক্লাসে পড়াতে হয়, বাকি কাজ করতে হয়। এরপরে যদি ভলান্টিয়ারের কাজ করে তাহলে তার ট্রিপল বার্ডেন। অথবা এই যে অন্যান্য যে কাজগুলো, আন্দোলন সংগ্রামে যে কাজগুলো করতে হয়, ফলে যখন আপনি নারীকে কোনো পরিস্থিতি তৈরি করে দিবেন না, তখন সে তার কাজে চলে গেছে, তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছিল। তো আমি বলবো যে আন্দোলনে এটা একটা পরিকল্পিত, যে এই যে ধরেন উধাও হয়ে গেল, এবং তারপরেও এবং তারপরে আমরা কিছুদিনের মধ্যে দেখতে পেলাম যে পথে ঘাটে মারধর, সেগুলোর ছবি, একটু ভিন্ন আইডেন্টিটির মানুষকে আক্রমণ করা, এগুলোর মধ্য দিয়ে যে ভয়ভীতি তৈরি করা হলো। একটা হচ্ছে তাদের কাজের জন্য যেতে হবে, আর আপনি নিরাপত্তা তৈরি করতে না পারলে, অথবা আপনি দেখান যদি যে পরিস্থিতিটা অনিরাপদ, তখন তো তারা থাকবেই না। তো এটা ঘটেছে। আপনার দ্বিতীয় প্রশ্নটা আমি ভুলে গেছি। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে বাক স্বাধীনতার নামে যে ডিজিটাল সহিংসতা, এটা আসলে সহিংসতা কখনো বাক স্বাধীনতা হয় না। সহিংসতা সেটা তো বাক স্বাধীনতার নামে করা হচ্ছে না। বাক স্বাধীনতা তাহলে লিমিট কি, সীমারেখাটা কি? বাক স্বাধীনতার সীমারেখাটা কি? যেগুলো হচ্ছে অপরকে, অন্য মানুষকে আপনার নির্যাতন করে, যেগুলো নাকি তাকে অপর মানুষকে আপনার মানসিক নির্যাতনের কারণ হয়, অথবা তাকে আপনার হেয় করে, ক্ষতি করে, এগুলো তো এড়িয়ে চলতে হবে। এগুলো কখনো বাক স্বাধীনতার, যেমন ধরেন আমি একটা গবেষণা কাজ করছি, এটা একটু আগে আলোচনা করছিলাম, যে সেখানটা আছে ধরেন রাজনীতিতে যারা আসেন তারাও তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। ফলে রাজনীতিতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা আর একটা সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, দুটোর মধ্যে ফারাক আছে। যিনি জনপ্রতিনিধি হবেন তাকে নানান কিছুর মোকাবেলা করতে হবে, তাকে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে, সাধারণ মানুষ তাকে আক্রমণ করতে পারে কারণ তার কোনো সিদ্ধান্ত যদি তার পছন্দ না হয়। ফলে সাধারণ মানুষের সাথে রাজনীতিকের এমনিতে একটা পার্থক্য আছে। কিন্তু রাজনীতিবিদদের মধ্যেও তো আছে নারী, যেমন পৃথিবীর অন্যান্য ক্ষেত্রে অনেক গবেষণা কাজ হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে নারী আছে, কিংবা ধরেন আপনার ইউরোপ বা আমেরিকার কনটেক্সটে শ্বেতাঙ্গের পাশাপাশি কালো মানুষজন আছেন। তো ওখানে তো অনেক ধরনের এই সমস্ত রেসের ভিত্তিতে কিংবা
লিঙ্গীয় পরিচয়ের ভিত্তিতে অনেক ধরনের বৈষম্য আছে। তো ওই বৈষম্যগুলো কিন্তু রাজনীতিকদের জন্য, ওই যারা নাকি কালো হয় রাজনীতিক, যারা নাকি নারী হয়, তাদের উপরে এইটা আক্রমণটা আরো বেশি হয় দেখা যায়। কিন্তু এমন কিছু সিদ্ধান্ত হয়েছে আপনার পৃথিবীর অন্যান্য জায়গায়, এই সমস্ত জায়গায়, যে আপনি রাজনীতিকের সাথে তর্ক করবেন, তাকে আক্রমণ করবেন, তার নীতিমালা নিয়ে সমালোচনা করবেন, কিন্তু তার গায়ের রঙের ভিত্তিতে কিংবা তার লিঙ্গীয় পরিচয়ের ভিত্তিতে আপনি তাকে এটা সমালোচনা করতে পারবেন না, কারণ এটা তার জন্য মানসিক পীড়নের কারণ হতে পারে, তার রাজনৈতিক পথ বন্ধ হয়ে যেতে পারে। এই ধরনের কতগুলো বটম লাইন তো আমাদের সেট করতে হবে, যে আমরা আমাদের বাক স্বাধীনতা থাকবে, কিন্তু আমি কি কি বলতে পারবো না, কি কি বললে সেটা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না, সেটা নিপীড়নের মধ্যে পড়ে, এগুলো তো আমাদেরকে ঠিক করে নিতে হবে। জি, যেটি নাহিন আপা, যেটি মির্জা জসনেবা সুলতানা বলছিলেন যে পরিকল্পিতভাবে আসলে উধাও করা হয়েছে, এই পরিকল্পনাটাকে আসলে কাদের, মানে নারীদের উধাও করতে পারলে কাদের লাভ, কাদের বেশি, কাদের ক্ষতি? আমার মনে হয় মিডিয়ায় কাজ করে আপনার খুব ভালো জানার কথা কাদের লাভ কাদের বেশি ক্ষতি, তাই না? আসলে আমরা গত 17 বছর দেখেছি একরকম, কিন্তু গত 17 বছর ছিল একটা স্পেশাল এক ধরনের সিচুয়েশন। এরপরে আমরা তো সবাই চেয়েছিলাম যে আমরা একটা সাধারণ স্বাভাবিক যেটা প্রত্যাশার জীবন, সেই জীবনে ফেরত যাব। সেই জীবনটি কেমন ছিল? গত 1.5 বছরে আমি বিশ্বাস করি নারীর প্রতি সাইবার বুলিং যেভাবে হয়েছে সেটা আমরা কখনো এত জঘন্যভাবে দেখি নাই। আমি একটা কথা খুব বিশ্বাস করি, সেটা কি বিশ্বাস করি জানেন? যে বলে না যে আত্মহত্যা করার জন্য যিনি প্ররোচনাকারী তার শাস্তি পেতে হয়, তাই না? আইনে তার শাস্তি হয়। আপনি দেখবেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পরিচিত মুখ আছে যারা আমাদের মতো নারীদের ছবি দিয়ে একটা কমেন্ট লিখে দেন, খুবই সুশীল ভাষায় লেখেন, কিন্তু তার নিচে যে পরিমাণ মানে বাজে কমেন্টগুলো আসতে থাকে, আপনি কি মনে করেন না এই কমেন্টগুলো তারা ইনস্টিগেট করার জন্য মানুষকে? তাহলে একটা পার্টিকুলার নারীকে ধরে, যে নারীরা আমরা কথা বলি, বয়ান তৈরি করতে পারি বা যাদের কথা মানুষ শোনে, সেই সব নারীদেরকে যখন আপনি খুবই সুশীল ভাষায় কিছু লিখে আপনার কমেন্ট বক্সটা খোলা রাখলেন তাদের গালি দেওয়ার জন্য, আমি মনে করি অপরাধ তাদেরও সমান। আমরা তো এটার ভুক্তভোগী। দেখবেন যেহেতু সাইবার বুলিং নিয়ে কথা হচ্ছিল, রিসেন্ট কিছু দিনে আমার কিছু বক্তব্য, মানে এটা আমার খুব মজা লাগে একটা জিনিস ভাবতে। ম্যাডামের সাথে আমি কথা বলছিলাম, যেহেতু ম্যাডাম এইসব বিষয় নিয়ে কাজ করেন, আমরা একই রকম পথেই আছি। তো আমি একটা কথা বলেছিলাম যে জেন্ডার মানে পলিটিক্সে কিছু জেন্ডার্ড ল্যাঙ্গুয়েজ আছে, যেমন মা বোন বলা যাবে না। এটা দেখেছেন কিভাবে এটাকে ভাইরাল করা হয়েছে, এটাও লেখা হয়েছে এবং অনেক প্রথিতযশা ফেসবুকের লোকজন লিখেছেন যে উনি তো মা বোন হতে চান না, উনি ডার্লিং হতে চান। এবং জামাতের একজন নারী, যিনি জামাতের মহিলা উইংয়ের প্রধান, উনাকে আপনি সংসদে দেখবেন এবং সংরক্ষিত নারী আসনে দেখবেন, উনি একটি পাবলিক ফোরামে বলেছেন যে উনি মা বোন হতে চান না, তাহলে একটা বাকি থাকে বউ তো একটাই হয়। হ্যাঁ, তার মানে চিন্তা করেন বাংলাদেশে আগামী 5 বছর সংসদের সংরক্ষিত নারী আসনে এমন একজন যাবেন যে একটি জেন্ডার ল্যাঙ্গুয়েজ বোঝেন না, যার জেন্ডার বিষয়ে কোনো পড়াশোনা নাই। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপা সাধারণ ভাষায় মা বোন বললে ক্ষতি কি? এটা আমি একটু এক্সপ্লেন করতেই চাই। যেমন ধরেন আপনি মা বোন বলতে পারেন, আপনি একটা ম্যাটারনিটি ক্লিনিকে গেলেন, সেখানে আপনি মা বোন বলতে পারেন। যেমন গত কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী রান্নাঘরের গ্যাস দেওয়ার কথাই বলেছেন যে মা বোনদের জন্য। উনার এটাকে আমি আবার একটু এইভাবে দেখি যে পুরুষরাও রান্না আসলে করে, কিন্তু হয় কি মানুষের এক ধরনের যেটাকে সোশ্যালি কনস্ট্রাক্টেড একটা আইডিয়াস বলে, সেই জায়গাগুলো থেকে উনি হয়তো এই কথাটা বলেছেন। কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী এই মুহূর্তে, তাকে কিন্তু আপনি নারী বান্ধব প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলতে পারবেন না। কারণ বিএনপির গত আমলে আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে নারী শিক্ষা কিন্তু অবৈতনিক হয়েছিল। উনি আবার ঘোষণা দিয়েছেন যে অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত মেয়েদেরকে ফ্রি এডুকেশন দেওয়া হবে। আপনার মনে আছে এক্স স্যান্ডেল যখন হ্যাক হলো জামাতের আমিরের, উনার একটি ল্যাঙ্গুয়েজের জন্য, আমরা পরে শুনেছি এটি হ্যাক, আমরা হয়তো বিশ্বাসও করেছি। কিন্তু জানেন যখন এটা প্রথম হ্যাক হলো, বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে এটাতে ভাবতে পেরেছিল যে জামাতের আমির এই কথা বলতে পারে না। তার মানে আমাদের মনোজগতে ওই জিনিসটা আছে যে আমরা ধরেই নেই যে ওনারা এই দলটা নারীদেরকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে। এই জন্য এটা নিয়ে কিন্তু একটা সন্দেহের অবকাশ তৈরি হয়েছিল। কিন্তু জনাব তারেক রহমান যখন মা বোনের কথা উনি বলছেন, তখন কিন্তু কারো মনে হবে না কখনো যে উনি একটা সাপ্রেশনের জায়গা থেকে বলছেন।
এটাই আসলে পার্থক্য। আর পার্থক্যটা হচ্ছে যে যেটাকে মানুষ মিসকোট করে আমাকে, মা বোন তো আপনি বলতেই পারেন, কিন্তু সেটা একটা প্রেক্ষিতে, একটা বিষয়ের ভিত্তিতে আপনি বলবেন। কিন্তু আপনি যদি বলেন মা বোনের শিক্ষা, মা বোনের রাজনীতি, এটা তো আসলে হয় না। তো এই প্রতিবাদগুলো তো আমাদেরকে জারি রাখতে হবে। যেমন আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম, এটাতেও আমি প্রচুর ট্রল হয়েছি। আমাকে এখন মোরগ পোলাও বা এরকম নামেই ডাকা হচ্ছে। আমি বলেছিলাম এটা একটা রেটরিক। এটা এমন একটা সমাজ, যখন আপনি পড়াবেন বা ম্যাডামও ক্লাসরুমে ক্লাস নেন, আমরা যখন কথা বলি ক্লাসে, আমরা অনেক রেটরিক ইউজ করি, এটা সবাই করে। ধরেন আমি বলেছিলাম যে মোরগ পোলাও এটা আসলে যখন মুরগি দিয়েই তো বানায়, কিন্তু এটার স্টেটাসটা হাই হয়। বিশ্বাস করেন, বাংলাদেশে বহু বিখ্যাত মানুষজন এটা নিয়ে লিখেছেন। তারা লিখেছেন যে মোরগ পোলাওয়ের উৎপত্তি কোথায় থেকে হয়েছে। আচ্ছা, আপনাকে যদি আফজাল আমি প্রশ্ন করি, আপনি কি জানেন জানালা শব্দটা কি বাংলা কি অন্য সব ভাষা থেকে এসছে? জানালা কিন্তু আমরা জানি এটা বাংলা একটা শব্দ। দুনিয়া, দুনিয়া নিয়ে বাংলা অনেক গান আছে, আমরা ভাবি দুনিয়া একটি বাংলা শব্দ, আসলে তা কিন্তু না। একটা পর্তুগিজ, আরেকটা হচ্ছে পার্সিয়ান শব্দ। কিন্তু ভাষায় যখন বিদেশি ভাষা অনুপ্রবেশ করে, তখন কিন্তু সেই ভাষাটার বিদেশি হিসেবে থাকে না, চর্চার মাধ্যমে সেটা ওই ভাষারই ভেতরে হারিয়ে যায়, তাই না? বিদেশি ভাষা হিসেবে দেয়। এখন মোরগ পোলাওয়ের ব্যুৎপত্তিগত অর্থ দেখার তো আমার আসলে দরকার নাই। আমার দরকার হচ্ছে ওই রেটরিকটাই তৈরি করা, যে আসলে কিভাবে করে জেন্ডার্ড ল্যাঙ্গুয়েজগুলো নারীকে সাপ্রেস করে। দেখেন, যেমন ধরেন মা বোনের যে এলপিজি গ্যাসের কথা বলছে, দেখেন রান্নাঘরে যখন মা বোন রান্না করে, তখন কিন্তু মা বোন রান্না করে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শেফের চাকরিটা কিন্তু পুরুষের। তার মানে যখনই আপনি এই কাজগুলো করবেন, যেটা বৈতনিক হবে, যেটার সাথে টাকা পয়সার সম্পর্ক আছে, স্টেটাসের সম্পর্ক আছে, সেটা আসলে পুরুষের দরজায় চলে যায়। ম্যাডাম যে কথাগুলো বলছিলেন যে ইচ্ছাকৃতভাবে অদৃশ্য করে ফেলা হয়, ভাষার কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন আমরা কয়জন জানি যে মহিলা শব্দটার উৎপত্তি একটা নিষ্পেষণের ভেতর দিয়ে হয়েছে। দেখেন, এটা যদি এখন বলবে যে মহিলাতেও ওনার অ্যালার্জি, হ্যাঁ, কিন্তু এটা যদি সত্যি না হতো, ইন্টারিম গভর্নমেন্ট মেয়েদেরকে গালি খাওয়িয়েছে ঠিকই, কিন্তু মহিলা অধিদপ্তরের নাম কিন্তু চেঞ্জ করে নারী অধিদপ্তর করে গেছে। তার মানে হচ্ছে যে একটা সরকার বুঝতে পেরেছে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা আসলে কোনো না কোনো জায়গায় নারীকে আসলে লাঞ্ছনাই দেয়। এখন এই সোসাইটি এমন একটি সোসাইটি, এখানে আপনি তর্ক করতে পারবেন না, এখানে আপনি জেন্ডার নিয়ে কথা বলতে পারবেন না, এখানে নারী, নারীর বিষয়, নারীর রাজনীতি সবকিছু কেমন যেন একটা অস্পৃশ্য, যে এবং এটা একটা চেষ্টা করা হয় এটাকে অদৃশ্য করে ফেলার, যে কথাটা ম্যাডাম অনেকবারই বলেছেন। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে ওই যে চক্রান্তেরই একটা পার্ট। আপনি দেখবেন সুশীল মানুষরা সুন্দর সুন্দর কথা লেখে, কিন্তু তারপরে উন্মুক্ত করে দেয় যে আসো আমার ফেসবুকের কমেন্ট পার্টটা ওপেন, ইচ্ছা মতো এই নারীকে তুমি গালি দাও, এবং সেই গালিগুলো আমরা আপনার খাই। কাছে আবার আসবো। মির্জা তাসলিমা সুলতানা, যেটি নাহারিন আপনার শেষের দিকে বললেন, যেটি আসলে চক্রান্তেরই একটা পার্ট, বা নারীদেরকে ঘরে আটকে রাখা, বা নানা রকম সাইবার বুলিং বলেন, যারা রাজনীতিতে আসতে চায় তাদেরকে নানা রকম স্ল্যাট শেমিং বলেন, নানানভাবে, এর পেছনে কি আসলে কোনো রাজনীতিও কাজ করে কিনা? আপনি যদি বলেন রাজনীতি মানে হচ্ছে শুধু সরকারে কে যাবে, ক্ষমতায় কে যাবে, আমাদের কাছে, আমরা যখন একাডেমিয়াতে কাজ করি, আমাদের কাছে রাজনীতি শুধু সরকারে কে যাবে বা কে রাজনীতি করবে ওইটা না, কিন্তু প্রতিদিনের রাজনীতি আছে। প্রতিদিন আসলে আমরা রাজনীতির মুখোমুখি হই। রাজনীতি এখন ধরেন প্রতিদিনের রাজনীতি এটা, এখন আপনি বলবেন যে তাহলে প্রতিদিনের রাজনীতিটা কার সাথে? প্রতিদিনের রাজনীতিটা এমনকি আমার ঘরে, আমার ভাইয়ের সাথে, আমার বাবার সাথে, আমার বাবার আমার মায়ের সাথে, আমার সাথে আমার স্বামী, আমার সাথে আমার সন্তানের বা সন্তানদের নিজেদের মধ্যে, এই প্রতিদিনের রাজনীতিটা কিন্তু আসলে চলছে। এবং প্রতিদিনের রাজনীতি যখন চলে, তখন সেখানে ভাষার রাজনীতি তো আছে। আপনি কার জন্য কি ভাষা ব্যবহার করবেন? যেমন নারিন যেটা বলছিল, অনেকেই বাংলাদেশে এটা ভাবে না বা জানে না। কারণ কি, আমাদের দেশে আসলে আমরা বিশ্ববিদ্যালয় আছে অনেকগুলো, কিন্তু আমাদের মধ্যে ক্রিটিক্যাল চিন্তা করার অভ্যস্ততা কম, বা আমাদের সমাজটা জ্ঞান ভিত্তিক হয় নাই, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা যখন এই যে জ্ঞান ভিত্তিক সমাজের কথা বলতে চাই, বা আমরা যখন এরকম টকশোতে আসি, আমি কতগুলো এমনি কথা বলে দিতে চাই না, আমি আসলে ওই ভাষার রাজনীতিটাকে একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। যখন ভাষার রাজনীতি থাকে, তখনই দেখেন মোরগ আর মুরগি যেটা বললো, আসলে তো ভাষা এটা আছে। মুরগি বলতে বোঝায় বাংলাদেশের সমাজে, এমনকি আমি জাহাঙ্গীরনগরে
কাজ করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হতো শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষে, এই যে গত রেজিমের সময় নতুন শিক্ষার্থীরা হতো না, এখনো হচ্ছে আসলে, সেগুলো মানে হয়তো আগের মতো ওই রকম দেখা যাচ্ছে না, কিন্তু আসলে ঘটছে। তো যখনই কারো উপর নিপীড়ন করা হয়, এমন একটা কথাই আছে, আমি যেহেতু নৃবিজ্ঞানের শিক্ষার্থী এখনো, তো নৃবিজ্ঞানের দৃষ্টি থেকে আমাদের এখানে গবেষণাও হয়েছে যে ভাষাটা ব্যবহার করা হয় নিপীড়ন করতে, বলা হয় মুরগি বানানো হয়। এই কথাটা জাহাঙ্গীরনগরে প্রচলিত আছে, আমার ধারণা অন্যত্র আছে। এই মুরগি বানানোর ব্যাপারটা হচ্ছে যে নাকি তাকে ক্ষমতাহীন করা বা ক্ষমতাহীনের উপরে আপনার ক্ষমতা প্রয়োগ করা। আর মোরগ কিন্তু আসলেই ক্ষমতার প্রতীক, যে কারণে মুরগি দিয়ে রান্না হলো মোরগ পোলাও বলা হয়। এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে এবং আমার তখন আফসোস হয়েছে যে হায়, সারা পৃথিবীতে কত গবেষণা হয়েছে যে কুলিনারি অথবা এই যে ধরেন ভাষার যে রাজনীতি তা নিয়ে। তো এইখানটায় আসলে আমাদের এখানে রাজনীতি আছে এবং এই রাজনীতিটা প্রত্যহ রাজনীতি, এই এবং ভাষা, এই প্রত্যহ রাজনীতিতে যারা আপনার এই উল্টো কথাগুলো শুনে অভ্যস্ত না, তাদের জন্য এটা ধাক্কা। আর আমরা এই ধাক্কাটা দিতেই চাই, না হলে তো আসলে কোনো কিছু বদলাবে না। আপনার চিন্তা প্রক্রিয়াতে বদল করতে হবে এবং চিন্তা প্রক্রিয়াতে প্রশ্নগুলো আনতে হবে যে এই যে আমাদের প্রতিদিনের রাজনীতিতে কি করে মা খাবে সবশেষে এবং বাবার জন্য মাছের মুড়োটা রেখে দেওয়া হবে এবং বলা হবে যে বাবা তো অনেক কাজ করে এসছে, বাবার তাহলে কি মা সারাদিন কাজ করেনি? আপনি ঘরে, আমি সেদিন দেখছিলাম যে কেয়ার এটা আয়োজন করেছে যে আপনার যে রান্নাঘরের কাজটা যাতে পুরুষেরাও করেন, পুরুষেরা মশলা বাটছে, রান্না করছে, বা বিদেশ থেকে লোক এসেছে এবং পুরুষেরা বলছে সেখানটায় যে নারীর আসলে কাজগুলো তো কঠিন, আপনার মশলা বাটা থেকে শুরু করে পানি আনা, আর নারী সারাদিনে যে কাজগুলো করে সেটা কিন্তু ভীষণ পরিশ্রমের, কিন্তু এগুলোর কোনো স্বীকৃতি নাই। আমাদের শিক্ষার্থীদেরকে প্রায় আমি জিজ্ঞেস করি প্রথম বর্ষে যখন আসে, মা কি করেন? মা কিছু করেন না। বাবা কি করেন? বাবা হচ্ছে অর্থ উপার্জন, যা অর্থের সাথে যুক্ত সেটাই কাজ, যেটা অর্থের সাথে যুক্ত নয় সেটা কাজ না। তাহলে এই যে আমাদের দেখা দেখি, এটা কি রাজনীতি না? এইভাবে কি অদৃশ্য করে দেওয়া হয় না মায়ের কাজকে? এবং এই যে মা বোন বললে পরে আমাদের লাগে কেন? ধরেন আমি বিশ্ববিদ্যালয়ে একজন মাস্টার কিংবা একজন সংসদ সদস্য, তিনি তার কাজ করতে গেছেন, তিনি আইন বানাবেন। একজন পুরুষ যে আইন বানানোর জন্য যে যোগ্যতা নিয়ে যাচ্ছেন, আমরা মনে করি বাংলাদেশে এবং এখন বহু নারী আছেন যে একই রকম যোগ্যতা অথবা তার চেয়ে যোগ্যতায় বেশি, কারণ নারীরাই কিন্তু আপনার স্কুল কলেজের রেজাল্ট দেখেন, কিন্তু এই যে গ্লাস সিলিং এর কারণে তারা অদৃশ্য, তারা আসতে পারে না উপরে, তারা নেতৃত্বে আসতে পারে না। কোনো প্রতিষ্ঠান, আপনি কোনো একটা প্রতিষ্ঠান, আপনি এই যে জার্নালিজমের আপনার যে টিভি চ্যানেলগুলো আছে, কোনো একটা প্রতিষ্ঠানে দেখাতে পারবেন যে তার প্রধান নারী? এই যে নারীরা কি করে অদৃশ্য হয়ে গেলে, তো প্রতিদিনের রাজনীতির মধ্য দিয়ে, প্রতিদিনের ভাষার মধ্য দিয়ে, এবং এই যেভাবে করে বাবাকে মাছের মুড়োটা দেওয়া হয়, মা কিছু করে না বলে মা হচ্ছে সব শেষে খাবে। এবং কখনো ভাষা খাবারের মধ্যে তো আপনার স্টেটাস আছে, মুরগির রানটা বাংলাদেশে, পৃথিবীর অন্য জায়গায় হচ্ছে বুকের মাংসটা, মানে আপনি যদি পাশ্চাত্যে যান, এটা সংস্কৃতিভেদে পার্থক্য হয়। কিন্তু কোনো কোনো, যেমন অন্য দেশে ওখানটায় হচ্ছে ফেমিনিন খাদ্য হচ্ছে সবজি, আর আমাদের এখানে ফেমিনিন খাদ্য হচ্ছে ভর্তা, তেঁতুল, অথচ অনেক পুরুষ টক পছন্দ করে। কিন্তু এই কথাগুলো কিন্তু আমরা যখন বলবো, তখন ওই যে ট্রোল করবার মধ্য দিয়ে আমাদের এই বলাবলিটাকে উধাও করে দেওয়া হয়, ওটাও রাজনীতি। জি, নাহরিন আপা, এর আগে মির্জা তসলিমা সুলতানা যেটি বলছিলেন যে আসলে একটা বটম লাইন সেট করা দরকার এই যে অনলাইনে সাইবার বুলিং এর বিষয়গুলো নিয়ে, এটা কিভাবে আসলে এখান থেকে বেরিয়ে আসা যায়? দেখেন, আমি এই জায়গাতে মনে করি, এটা আমি বিশ্বাস করি যে এই জায়গাতে সরকার ইন্টারভিন করতে হবে এবং খুব শক্ত হাতে ইন্টারভিন করতে হবে। কারণ আপনি যতই বলেন না কেন, এই কথাটা আমি আরও অনেক জায়গাতে বলেছি। আপনার মনে আছে 2002-03-এ বেগম খালেদা জিয়া যখন অ্যাসিড নিক্ষেপের একটি আইন করলেন, খুবই শক্ত একটি আইন। আমাদের শৈশব কিন্তু ম্যাডামও মনে করতে পারবেন, আমরা কিন্তু পত্রিকার পাতায় মুখ ঝলসানো মেয়েদের ছবি দেখে বড় হয়েছে। সেটি কেন রাতারাতি কমে গেছে? জাস্ট বিকজ অফ দিস স্ট্রং একটা ল তৈরি করা হয়েছে। আমি মনে করি সাইবার বুলিং এখন বাংলাদেশে যে জায়গাতে গেছে, সেই জায়গায় আইন করা ছাড়া আমাদের আইন আছে, কিন্তু
কিন্তু সেটাকে আরো শক্তপোক্ত করতে হবে। কানাডাকে আপনি কি দেশ বলেন? ফ্রিডম অফ স্পিচ না? সেই কানাডার পার্লামেন্টও কিন্তু হেট স্পিচের এগেনস্টে বিল এনে সেটিকে পাশ করেছে। তো আপনি করেন একটা শক্তপোক্ত আইন, এবং আমি বিশ্বাস করি যে কথাটা আমি সবসময় বলি, যে ইশতেহারে কিন্তু বিএনপি বলেছিলেন, যে তারেক রহমান নিজে বলেছেন, প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে আমি নারীর প্রতি সহিংসতায় কঠোর কঠোর এবং কঠোর হব। আমি মনে করি 2 মাস চলে গেছে, এবং আমরা যেগুলোর ভেতর দিয়ে যাচ্ছি, শুধু আমরা না, এবং প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মেয়েই তো সবচেয়ে বেশি অ্যাটাকের শিকার হচ্ছে। এবং দেখেন জাইমা রহমানকে প্রধানমন্ত্রী মেয়ে বলারও কোনো দরকার নাই। মানে জাইমা রহমান যেভাবে হচ্ছে না, জাইমা রহমানকে আমরা চোখে দেখছি তারটা, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যে মেয়েটি প্রতিদিন সকালে গার্মেন্টসে যায় এবং সন্ধ্যায় ফেরত আসে, আপনি তার জীবনের ট্রমা জানেন না। প্রত্যেকের গল্প এক হতে পারে, যে কারোটা একটু ঝলমলে গল্প আর কারোটা একটু বিবর্ণ, কিন্তু গল্প সবার এক। তাহলে এইরকম একটা দেশে প্রতিনিয়ত নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, এবং মানে আপনি আপনাদের মতো, আপনাকে বলছি না, যারা মিডিয়াতে কাজ করেন বা অনেক বড় বড় মুখের পুরুষ, অনেক ডিগ্রিধারী, তাদের হাত দিয়ে আমি নিজে দেখেছি নারীর প্রতি যে শব্দের ব্যবহার হয়, অথবা তারা যে কমেন্টগুলো করেন, অথবা কমেন্ট করতে ইনস্টিগেট করেন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং আরেকটা যেটা কথা, যেটা নিয়ে আমাদের কথা, যে জেন্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে, যদিও ম্যাডাম এটাকে খুব ক্লিয়ার করলেন যে রাজনীতি মানে তো আর রাজনীতি না, পাওয়ারের একটা প্র্যাকটিস, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে। তো সেই পাওয়ারের প্র্যাকটিসের মধ্যেও যারা থাকবেন, একেবারে ছোট থেকে বড় পাওয়ার, সবার শব্দের প্রতি সংবেদনশীল হতে হবে এবং নারী বান্ধব শব্দ ব্যবহার করতে হবে। এবং আমি মনে করি যে কথাটি ম্যাডাম বলছিলেন, যে আমাদেরকেও কিন্তু ট্রোল করে অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করতে হয়। আমি এখানে বলতে চাই, আমাদেরকে যত আপনারা অদৃশ্য করার চেষ্টা করবেন, আমরা বারবার বলবো, বলতেই থাকবো, কি হবে? হ্যাঁ, একদিন না একদিন আপনার মনোজগতে পরিবর্তন হবে, যেটা ইন্টারিমের হয়েছে, মহিলা অধিদপ্তরকে নারী অধিদপ্তর করেছে। এই জয় আসবেই, কিন্তু আপনি আমাদেরকে যতই মোরগ পোলাও আর মুরগির পোলাও, বা আমাদেরকে ডার্লিং বলেন আর যাই বলেন, কিন্তু এটা একটা যুদ্ধ হিসেবে আমরা নিয়েছি, এবং এই যুদ্ধে আমরা থাকবোই, এটা চলতেই থাকবে। রাজনৈতিক দলগুলোর আসলে সদিচ্ছা কেমন দেখেন? নারীরা রাজনীতিতে পিছিয়ে পড়ছে, তাদেরকে একটু এগিয়ে নেওয়া, এইসব বিষয়গুলো নিয়ে, বা যে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, যেটি আপা বললেন যে সরকারের একটা বড় ভূমিকা এখানে আছে, সরকারকে পদক্ষেপ নিতে হবে। আপনি এর আগে বলছিলেন যে বটম লাইন সেট করার বিষয়গুলো। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া পৃথিবীর কোথাও হয়নি। রাজনৈতিকভাবে এখানটায় তাদের কথা দিতে হবে, সকল রাজনীতিক কথার কথা না, সত্যিকারের কথা, যে তারা যেটা বলছেন, তারা আজকেও সংসদে আমি শুনছিলাম যে জামাতে ইসলামের যিনি আমির, তিনিও বলছেন যে আসেন আমরা এগুলো বন্ধ করি। কিন্তু এটা কথার কথা আমরা হিসেবে রাজনীতিবিদদেরকে অনেক রেটরিকের মধ্যে চলতে হয়, এটা সারা পৃথিবীতেই চলতে হয়, আমরা জানি। কিন্তু কিছু কমিটমেন্ট তাদের থাকতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে আসলেই তারা এই ডিজিটালি যে সহিংসতা হচ্ছে, বা অন্যত্র যে সহিংসতা হচ্ছে, ডিজিটাল সহিংসতাটা, কারণ ডিজিটাল আপনার মাধ্যমটা তো নতুন, এবং ডিজিটাল মাধ্যমের মধ্য দিয়ে আসলে রাজনীতিরও কিন্তু একটা চেহারা তৈরি হচ্ছে সারা পৃথিবীতে, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা পৃথিবীতে তৈরি হচ্ছে। এবং রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে রেটরিকের কথা বললাম, তো তারা পপুলার থাকতে চায়, সকল রাজনীতিবিদরা পপুলার থাকতে চায়। পপুলার থাকার একটা বিপদ হচ্ছে যে আপনার দক্ষিণ দিকে হেলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা সারা পৃথিবীতেই। পপুলার থাকতে হলে, পপুলিস্ট রাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যা কিছু জনপ্রিয় সমাজের মধ্যে, সেটাকে ধরে আগাবেন। এটা ধরে আগালে পরে আপনার ওই দক্ষিণ দিকেই যাবে, মানে পেছন আমি সামনে বলতে চাই না, কিন্তু এটা অবশ্যই আপনার একটা বিশেষ দিকে আমাদেরকে নিয়ে যাবে। এবং মানুষের, সেটা নারী হোক, সেটা শ্রেণী হোক, সেটা আদিবাসী হোক, বা অন্য জাতিসত্তা যারা আছেন, তাদেরকে আরো প্রান্তিক করবে, কারণ ওটাই পপুলার। কিন্তু সত্যিকারের কমিটমেন্ট যদি থাকে, তখন যেমন নারী শিক্ষার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, কিংবা ধরেন অ্যাসিডের ক্ষেত্রে যেটা ঘটে বলছেন, এই সত্যিকারের কমিটমেন্টের অভাব সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি, এবং আমি বাংলাদেশের ক্ষেত্রেও ভীষণ দেখতে পাচ্ছি। সেটা আপনার একদম ধরেন, আমরা এটা নিয়ে অনেক লেখালেখি, অনেক কথা বলেছি, যে নির্বাচনে, সরাসরি নির্বাচনে নারীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও এমন একটা
জায়গা তৈরি হলো যেন নারীদেরকে মনোনয়ন দেওয়া যাবে না, এবং আসলে কিন্তু দেওয়া হয়নি। এমনকি সবচেয়ে বড় রাজনৈতিক এই মুহূর্তে বিএনপি, তারাও কিন্তু আপনার 5% দেওয়ার কথা ছিল, 5%ও দেয় নাই, 4.something দিয়েছে। আর জামাত ইসলামী তো একজনকেও দেয়নি। তারা সবসময় নিয়ে আসতে চায় সরাসরি ইলেকশনের মাধ্যমে না এনে, তারা আনতে চায় হচ্ছে ওই যে তারা যাদেরকে ঠিক করে নিয়ে আসবে। হ্যাঁ, সরাসরি ইলেকশন না হলে কিন্তু তার প্রতিনিধিত্বের আশা করা যায় না। এখানে এগুলো নিয়ে অনেক কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। তো এইটার জন্য আসলে যে কমিটমেন্টের দরকার, আমি মনে করি বাংলাদেশে এখন আমি সেই কমিটমেন্টের ঘাটতি দেখতে পাচ্ছি। হয়তো মাত্র 2 মাস হয়েছে সরকার গঠিত হয়েছে, সামনে হয়তো আমরা দেখব, কিন্তু ধরেন এখনো কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বিশেষ করে নারীকে কেন্দ্র করে নারীর উপরে যে সমস্ত নিপীড়নগুলো হচ্ছে, এগুলোর কিন্তু দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন ঘটেনি। ডিজিটাল স্ফেয়ারে তো নাই, যেখানে ধরেন ধর্ষণের অভিযোগ এসছে, যার বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে অ্যারেস্টও করা হচ্ছে না, এরকম ঘটনা কিন্তু এখনো ঘটছে। তো এগুলো দৃশ্যমান পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে, এবং এইটার কমিটমেন্টের, আমি আবারও বলবো যে এটা রাজনৈতিক কমিটমেন্টের অভাব। এটা আমরা একাডেমিক্সরা করতে পারবো না। আমরা একাডেমিক্সরা আপনাকে দেখিয়ে দিতে পারবো, আমরা একাডেমিক্সরা আপনাদেরকে আমাদেরকে আমরা যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর চর্চার জন্য আমরা সেই আলোচনা, একাডেমিক্সরা বা কতজন, খুবই কম সংখ্যক হবে, নতুন চিন্তা করার সূত্রগুলো আমরা বলে দিতে পারবো, কিন্তু কমিটমেন্ট কিন্তু থাকতে হবে রাজনৈতিক দলের। কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সেই কমিটমেন্ট আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে, অথবা এমন একটা রাজনীতি চর্চা শুরু হয়েছে যেটাকে মোকাবেলা করতে গিয়ে যারা এরকম রাজনীতি করতো না তারাও যেন বা সেদিকটাই হেরে যাচ্ছে। সেটাই কি তাই, যে এমন একটি রাজনৈতিক চর্চা করা হচ্ছে, যারা করতে চাচ্ছিল না তারাও ওইদিকে হেলে যাচ্ছে, আর রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাব আছে। আসলে ওই যে যেটা বলছিলাম যে 2 মাস তো 2 মাস হয়েছে, আমরা আরো আসলে কিছু সময় দেখতে চাই। আমি বিশ্বাস করেন, আমি স্বপ্নে দেখি যে যেমন গত কয়েকদিন আগে, কালকে বা পরশু মনে হয়, প্রধানমন্ত্রী যশোর গেলেন বা কোথাও গেলেন, আপনি দেখবেন যে উনি যে এয়ারপ্লেনে গেলেন পুরোটাতেই পুরুষ। আমি এখানে নারী দেখতে চাই, আমি চাই যে ওনার নারী উপদেষ্টা থাকবে, আমি এগুলো দেখতে চাই, এবং এই পরিবর্তনটা হবে। কারণ এই বিশ্বাসটা আমি কেন করি জানেন, যেটা আমি সবসময় বলি যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে যারা রাজনীতির মাঠে আছেন বা সংসদে আছেন, যারা নারী নেতৃত্বকে মেনে নিয়েছে। নারী নেতৃত্ব মানে একটা প্রসেস, এটা এমন না যে হঠাৎ একটা নারী আসবে, পুরুষরা এখনো এত বড় মনের হয়ে যায় নাই যে তাকে নেত্রী হিসেবে মেনে নিবে। এই প্র্যাকটিসটা অনলি বিএনপির আছে। সো এই বিএনপির হাত দিয়ে এটা হতে হবে, আর কোনো উপায় নাই। ম্যাডাম বলছিলেন জামাতের আমিরের কথা, যে আজকে উনি সংসদে বলেছেন যে আসেন আমরা এগুলোর বিরুদ্ধে কাজ করি। আমরা সবসময় ইলেকশনের আগে বলতাম না যে জামাতে একটি বট বাহিনী আছে, এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে ওনারা কোটি কোটি টাকা খরচ করতেন, তখন কিন্তু ওনারা এটাকে অস্বীকার করেছেন। একজন নারীকে কয়েকদিন আগে ধরা হয়েছে, আপনি দেখেছেন, বিবি সাউদা ওর সামথিং এরকম নামের একজন। হ্যাঁ, আপনি যদি তার প্রোফাইলটায় যান দেখবেন যে শামা ওবায়েদ উনাকে নিয়ে কি বলেছেন। আমিও আছি তার এই লিস্টের মধ্যে। আমি দেখলাম জামাতের আমির যখন সংসদে দাঁড়িয়ে উনার পক্ষে কথা বলেন, হ্যাঁ, এইভাবে অ্যারেস্ট করাটা ঠিক হয়নি, সেটাও আমি পক্ষপাতি না, কিন্তু যখন বলবেন যে আমাদের বোন, তার মানে জামাত কিন্তু পরোক্ষভাবে মেনে নিল যে তাদের এই বট বাহিনী আছে, এবং তাদের লোকরা, তাদের বোনরা আরেক বোনকে এরকম অশ্লীল ভাষায় কথা বলে। তাহলে যখন জামাতের আমির এই কথাটি বলল, আমরা মিডিয়া বা কেউ কি এই প্রশ্নটি ওনাকে করেছেন যে সাংগঠনিকভাবে জামাতে ইসলাম তার বোনের এগেনস্টে কি পদক্ষেপটা নিয়েছেন? এই ধরনের একটা অন্যায় আচরণ করার পরে সাংগঠনিকভাবে উচিত ছিল না জামাতে ইসলামীর এই নারীটির বিরুদ্ধে কিছু একটি করা? সেটা কি তারা করেছেন? দেখেন, আপনি ইসলামের রাজনীতি করবেন, এই দলটি অনেক সূরাকে মিসকোট করে। যেমন একসময় বলেছে যে ওনাদের নারী উইংয়ের প্রধান একটি সূরাকে কোট করে বলেছেন যে পুরুষরাই হচ্ছে নারীর পরিচালক, অথচ এটা কিন্তু একটা ফ্যামিলির উপর বেস করে এই সূরাটি নাজিল হয়েছে। তো ইসলাম এমন একটি ইসলাম, যে ইসলামের রাজনীতি উনি করেন, সেই ইসলামই কিন্তু ওই রকম নারী বান্ধব ইসলাম, যে ইসলামে একজন নারী কেঁদেছিলেন বলে জমজমের পানি এসেছিল। সেই ইসলাম কিন্তু ওই ইসলাম যে সন্তানকে, মুসা আলাহিসাল্লামকে যখন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন তুমি ভয় পেও না। হ্যাঁ, সেই ইসলাম কিন্তু বিবি মারিয়ামকে বলেছিলেন যে সান্ত্বনা দিয়েছিলেন। তাহলে ইসলাম কিন্তু নারীর গ্রিফকে সহ্য করে না, নারীর চোখের পানি অনেক না। টকশোতেই যখন এই সাইবার বুলিং নিয়ে কথা হয়, জামাতের যারা গেস্ট আসেন তারা বলেন তাদের নারী নেত্রীরাও তো
বুলিং এর শিকার হচ্ছেন? হ্যাঁ শোনেন, কোনো নারী নেত্রী বুলিংয়ের শিকার হয় না এটা আমি বলবো না, কিন্তু আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন সেটা তো হচ্ছেই। তাহলে তারাও যদি শিকার হয়, আপনি কি জামাতের একজন কোনো নারীকে দেখেছেন? আমরা যারা জামাতের রাজনীতির বিপক্ষে কথা বলেছি, আমরা যখন ট্রোলিংয়ের শিকার হয়েছি বা বাজে বাজে কথা শুনেছি, তাদের কোনো প্রতিবাদ করতে দেখেছেন আপনি? দেখেননি কিন্তু। এবং আপনি দেখবেন যে জামাতে ইসলামী এমন একটি দল বা সেই সব নারীদেরকে টার্গেট করে, সেই নারীটা আমি হতে পারি, ম্যাডাম হতে পারে, যদি আমাদের বয়ান তাদের পক্ষে না যায়। কিন্তু আমার এবং ম্যাডামের মতো বা এর থেকেও অনেক প্রোগ্রেসিভ নারী আছেন যারা জামাতের পক্ষে কথা বলে, কিন্তু মানে তারা কিন্তু বেহেশতি নারী হয়ে যায়, নায়িকার থেকেও কিন্তু কম নন টাইপের হয়ে যায়, তাই না? তার মানে তারা নারীর বুলিংয়ের ক্ষেত্রে খুবই সিলেক্টিভ, এবং সেই নারীর বুলিং নিয়েই তারা কথা বলবে যে নারীর বয়ান তার পক্ষে যায়। আপনি দেখবেন জামাতের অনেক নারী নেত্রী আছেন, আপনি তাদের প্রোফাইল চেক করবেন, জামাতের শরিক হয়ে যারা সংসদে যাওয়ার চেষ্টা করেছেন বা যেতে পারেননি, এরকম দুই একজনের প্রোফাইল আপনি দেখবেন যে আমরা টকশোতে কথা বলে যাওয়ার পর এইসব নারীদের আমাদের ছবি দিয়ে তারা একটা কিছু লেখেন আমাদের এগেনস্টে, এবং আমাদের এই যে আমার মা বোন নিয়ে এটাই দেখবেন যে কত নারী নেত্রীরা লিখেছেন। তাহলে বাংলাদেশে আপনি কাদের সাথে কথা বলবেন? যখন একটা নারী নেত্রী যিনি নারীর প্রতিনিধি হিসেবে সংসদে যাবেন, তার জেন্ডার সেন্সটাই নাই, সে বুঝতেই পারে না যে আলোচনাটা কোথায় থেকে শুরু হতে হবে। তাহলে আমরা তো শূন্য থেকে শুরু করছি। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, 2 মিনিট সময় আছে। সরকারের এখানে করণীয় কি, যদি পয়েন্ট আকারে একটু বলেন। আমার মনে হয় যে সরকারের তো অনেক কিছু করণীয় আসলে। সরকারের তো ওই যে বললাম বটম লাইনটা সরকারের ঠিক করতে হবে, সরকারের ভাষায় পরিবর্তন করতে হবে, সরকারি দলের যারা সদস্য আছেন তাদের ভাষার পরিবর্তন করতে হবে, তাদের মধ্যে ঘাটতি আছে এটা স্বীকার করতে হবে। কারণ ওই যে বললাম যে তারা সকলেই পপুলার পলিটিক্সটা করতে চায়, পপুলার যেহেতু হতে চায়, তো পপুলারিটি যদি মনে হয় যে দক্ষিণ দিকে গেলে বেশি পপুলারিটি হবে, তাহলে ওই ভাষা, ওইটা যেমন একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আপনার যেমন ধরেন যে কারণে নারীরা আসতে পারলো না, যে বিএনপিতেও আসতে পারলো না, সেটার কারণ হচ্ছে কেউ তো আসলে কোনো পুরুষ তো আসলে তার জায়গাটা ছেড়ে, মানে রাজনীতি যদি হয় একটা কি বলবো একটা লাভজনক কোনো একটা বিষয়, রাজনীতি তো আসলে অত লাভজনক হওয়ার কথা ছিল না। রাজনীতি যদি লাভজনক কোনো জায়গা হয় তখন তো ওই লাভের জায়গাটা আসলে কেউ কাউকে ছেড়ে দিতে চাইবে না। আর যেখানে পুরুষেরা হচ্ছে সমাজে ক্ষমতাশালী, সে তো নারীকে ছেড়ে দিতে চাইবেই না। এবং এই ফাঁদে বিএনপিও আছে। সুতরাং এখানটায় আপনার যারা বুঝতে পারেন বা যারা মনে করেন যে কমিটমেন্টটা আনতে হবে, তাদের ওখানে কাজ করতে হবে, দলের মধ্যেও কাজ করতে হবে। এটা শুধুমাত্র যে আপনার কমিটমেন্ট তৈরি করতে হলে তো এমন না যে আপনার যারা সদস্য আছেন অথবা গ্রাসরুট লেভেলে যারা আছেন, আমি পুরোপুরি নারীর সাথে একমত না যে আপনার শুধু জামাত করে, তা তো না। এখন ধরেন এই পাল্টা পলিটিক্স করতে গিয়ে বিএনপির একটা হয়তো ট্রোল বাহিনী তৈরি হয়েছে। এটা আমি বলেছি, হ্যাঁ, বিএনপির হয়তো একটা ট্রোল বাহিনী তৈরি হয়েছে, কারণ ওটাই পপুলার, ওই ভাষাটাই পপুলার। এবং ওখানকার নারী যিনি রাজনীতিতে, জামাত ইসলামের যেই নারীরা রাজনীতিতে খুব সামনে চলে আসেন, তাকে ট্রোল করবার জন্য আবার সেই একই স্লাটি ভাষাই ব্যবহার করা হচ্ছে, কারণ ওই ভাষাটাই সবাই বোঝে, পার্সেন্টেজে কম বেশি, আমি সেটাই বলেছি, ওই ভাষাটাই। সুতরাং ওখানটায় আসলে কাজ করতে হবে। জি, দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।